তারপর আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ধাতব ধর্ম, অম্লত্ব। আচ্ছা, এখানে একটা পয়েন্ট মিসিং আছে, এই পয়েন্টটা হচ্ছে নেক্সট স্লাইডেই আছে। তো তার আগে আমি বলি যে এই প্রত্যেকটা জিনিসের আমরা প্রথমে যেগুলো পড়বো সেগুলো হচ্ছে প্রত্যেকটা জিনিস কাকে বলে, কত প্রকার ও কি কি আছে, কিভাবে এগুলা ব্যবহার করব, এবং বাম থেকে ডানে গেলে একই পর্যায়ে কি হয়, উপর থেকে নিচে গেলে কি হয়, এই সব কিছু সামারি। আজকে ক্লাসটা আর কি মেইনলি এগুলো নিয়ে আর কি আমাদের আলোচনা, সিম্পল আলোচনা, এগুলো আমরা জানি, তারপরে হচ্ছে একটা ছোটখাটো আলোচনা। আজকে ক্লাস শেষ করতে বেশি সময় লাগবে না, সো তোমাদের আমি বেশিক্ষণ বিরক্ত করবো না আশা করি। আচ্ছা, ওকে, সো চলো আমরা সামনের দিকে যাই। দেখো, এবার প্রথমেই আমি একটা কোশ্চেন রাখছি, সেটা হচ্ছে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কি পর্যাবৃত্ত ধর্মের মধ্যে পড়বে? তোমরা আমাকে বলো এটার অ্যান্সারটা কি হইতে পারে। গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক কি পড়বে? হ্যাঁ অনেকে বলতেছো হ্যাঁ, অনেকে বলতেছো না। আচ্ছা, এবার মজার একটা জিনিস বলি। হ্যাঁ দেখো, আয়রন, আয়রনের দুইটা যোজনী পাওয়া যায় তাই না, বা দুইটা জারণ সংখ্যা বা জারণ মান পাওয়া যায়, একটা পাওয়া যায় আয়রন 2+, আয়রন 3+। হ্যাঁ, তারপর ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজের কিন্তু অনেকগুলো জারণ মান পাওয়া যায়, ম্যাঙ্গানিজ 2+ পাওয়া যায়, ম্যাঙ্গানিজ 4+ পাওয়া যায়, ম্যাঙ্গানিজ 5+ পাওয়া যায়, ম্যাঙ্গানিজ 7+ পাওয়া যায়, এরকম পাওয়া যায়। আচ্ছা ভাইয়া, এবার তোমরা আমাকে একটু বলো সবাই কষ্ট করে, যে হচ্ছে এই মানে জাস্ট এমনি চিন্তা করো, আয়রন 2+ আর আয়রন 3+, এই দুইজনের গলনাঙ্ক কি একই? অথবা ম্যাঙ্গানাস, ম্যাঙ্গানাস 4+, ম্যাঙ্গানাস 5+, ম্যাঙ্গানাস 7+, ওদের কি গলনাঙ্ক একই? না, ওদের গলনাঙ্ক সেম না। যেহেতু নিজেদের মধ্যেই গলনাঙ্কের এত বড় ডিফারেন্স, এটা কি আসলে পর্যাবৃত্ত ধর্মের মধ্যে পড়ে? এখন কি আমরা বুঝতেছি? মানে ওদের হচ্ছে নিজেদেরই মধ্যে এত ডিফারেন্স, পর্যাবৃত্ত ধর্ম কি পর্যায় আকারে চেঞ্জ হবে? হ্যাঁ, পর্যায় আকারে চেঞ্জ হবে, নিজেদের মধ্যে এত বৈচিত্র্যের কারণে। সুতরাং এটা কি পর্যাবৃত্ত ধর্মের মধ্যে পড়বে না। ওকে, সো অ্যান্সার ইজ নো। হ্যাঁ, আচ্ছা, আমি আরেকবার বলি, চিন্তা করো এটা মানে হওয়া উচিত ছিল কেমন। হ্যাঁ, মনে করো এই যে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, তারপর আছে কি ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, হ্যাঁ, তারপর এই যে নিকেল, কপার, নীল, এই যে যা আছে কপার, জিঙ্ক, এরকম। সো একটু খেয়াল করে দেখো, পর্যাবৃত্ত ধর্ম মানে কি পর্যায়ক্রমে তাদের গলনাঙ্ক বাড়বে বা কমবে, এরকম একটা জিনিস হওয়া উচিত, ঠিক না? আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো যে কোন এই যে এই পর্যায়টি একটা ঝামেলা কি হয়েছে বলতো, ম্যাঙ্গানিজেরই অনেকগুলো জারণ সংখ্যা, ক্রোমিয়ামেরই অনেকগুলো জারণ সংখ্যা, টাইটেনিয়ামেরই অনেকগুলো জারণ সংখ্যা, আয়রনেরই অনেকগুলো জারণ সংখ্যা। তো এটা কি আসলে পর্যাবৃত্ত ধর্মের মধ্যে পড়তেছে? না, পড়তেছে না। জয় আবার বলতেছে ভাইয়া যাদের মধ্যে একটা জারণ মান থাকলে তখন কি হয়, চলো যাদের মধ্যে একটা জারণ মান থাকে তখন আমরা বলি। হ্যাঁ দেখো, এক এক জনের এক একটা জারণ সংখ্যা, তো সো আলটিমেটলি এটা কিন্তু পর্যাবৃত্ত ধর্মের মধ্যে পড়তেছে না। পর্যাবৃত্ত ধর্ম কাকে বলে? মনে করো ওর বেশি, ওর একটু কম, ওর আরো কম, আস্তে আস্তে কমতে থাকবে, অথবা ওর কম, ওদের আস্তে আস্তে অনেক বাড়তে থাকবে, এরকম একটা কিছু। বাট পর্যাবৃত্ত ধর্ম এটাকে বলে। কিন্তু নিজেদের মধ্যে যদি জারণ সংখ্যার এত ভ্যারিয়েশন থাকে, বা পর্যায়ভিত্তিক ধর্ম বা কি বলে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মধ্যে এত ভ্যারিয়েশন থাকে, সো ওদের মধ্যে কিন্তু আসলে পর্যায়ভিত্তিক ধর্মের মধ্যে পড়ে না। আচ্ছা, যাদের জারণ সংখ্যা এক তাদের মধ্যে একটা উদাহরণ দিই। সাপোজ মনে করো এখানে কি আছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপর হলো সিলিকন, তারপর কি আছে ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, এরকম কিছু একটা দিলাম। এখানে খেয়াল করো, এখানে জিনিসটা কি হয় দেখো, অ্যালুমিনিয়াম পর্যন্ত এদের গলনাঙ্ক বাড়ে, সিলিকন তো অপধাতুর মধ্যে পড়ে। হ্যাঁ, তো ওর হচ্ছে গলনাঙ্ক এটা ফিক্সড না, নট ফিক্সড ওর গলনাঙ্ক। এইখানে আবার গলনাঙ্ক কমে, যেহেতু এটা গ্যাস, এইখানে আবার গলনাঙ্ক কমে, তাও সব সময় না, সালফারের বেশি হয়ে যায়, আবার মাঝে মাঝে ক্লোরিনের বেশি হয়ে যায়, এটা ডিপেন্ড করে। হ্যাঁ, আচ্ছা, তো এবার একটু খেয়াল করে দেখো, আচ্ছা কেমনে বুঝবো, আচ্ছা একটু খেয়াল করে দেখো। আচ্ছা, আয়নের সাথে সম্পর্কটা একটু বলি আমি। হ্যাঁ দেখো, ফসফরাসকে 4 অবস্থায় নিলে ওটা গ্যাস অবস্থায় পাওয়া যাবে ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, সবাই একটু খেয়াল করে দেখো, আয়রন থেকে যখন আমি আয়রন 2+ বের করব, আমার আদান প্রদান করতে হইতেছে কয়টা ইলেকট্রন ভাইয়া? দুইটা ইলেকট্রন আদান প্রদান করতে হইতেছে, তাই তো, দুইটা ইলেকট্রন। আর আয়রনকে যখন 3+ বানাবো, তখন আমার কয়টা ইলেকট্রন আদান প্রদান করতে হইতেছে? তিনটা ইলেকট্রন। তাহলে ভাইয়া বুঝতে পারতেছো, দুইটা সরাইতে বেশি গলনাঙ্ক লাগবে নাকি তিনটা সরাইতে বলো তো? অবশ্যই তিনটা সরাইতে। তাহলে দুইটার কি গলনাঙ্ক সেম?
গলনাঙ্ক মানে হচ্ছে যেই তাপমাত্রায় তারা একটা স্থিতিশীল কাঠামো গঠন করে, এই আর কি। সো বুঝতে পারতেছো যে আয়নের জন্য গলনাঙ্কর চেঞ্জ আসে, এইটাই আর কি ভাইয়া। হ্যাঁ, সো এইখানে হচ্ছে ব্যাপারটা যে এটা এক যোজি হোক অথবা অনেকগুলা যোজনই থাকুক না কেন, হ্যাঁ, বা এক একটা অণুর আকার থাকুক না কেন, সবগুলার উপরেই গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ভিন্ন ভিন্ন প্রভাব কাজ করে। হ্যাঁ, সবগুলোর জন্যই গলনাঙ্কের ভিন্ন ভিন্ন প্রভাব কাজ করে। আমরা কি মোটামুটি ক্লিয়ার হইতে পারছি যে হচ্ছে আসলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক মানে অনেক কিছুর উপর ডিপেন্ড করতেছে, যেটা একটা পর্যায়ভিত্তিক ধর্ম না। হ্যাঁ, আচ্ছা, তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্কর অ্যান্সার কি? পর্যায়ভিত্তিক ধর্মে পড়ে না। আচ্ছা, ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ ফিডব্যাক দেওয়ার জন্য। আচ্ছা, ওকে, আশা করি এখন বুঝছো। আচ্ছা, হ্যাঁ, এগুলো হচ্ছে ভৌত ধর্মের মধ্যে পড়তেছে, এক্স্যাক্টলি, গুড, এগুলো ভৌত ধর্ম। আর জোস একটা কথা বলছো, হ্যাঁ। আচ্ছা, ওকে। আর রাহুল দেখো, ডেফিনিট মৌল বলতে আসলে কিছুই নাই, সবগুলোর মধ্যেই ঝামেলা আছে। যেমন ধরো রাহুল দেখো, ওর ইয়ে কত যোজনী কত হয়, +1 হয়, ওর একটা ইলেকট্রন ছাড়া লাগে। ম্যাগনেসিয়ামের ছাড়া লাগে 2টা, অ্যালুমিনিয়ামের ছাড়া লাগে 3টা। তাহলে 3 পর্যন্ত কি আস্তে আস্তে গলনাঙ্ক বাড়তেছে। সিলিকন হচ্ছে একটা অপধাতু, অপধাতু হচ্ছে এক এক সময় এক এক রকমের মতো কাজ করে। সো ওর ওর গলনাঙ্ক ফিক্স না। তারপর দেখো ফসফরাস থেকে সালফার ক্লোরিন আস্তে আস্তে কি অধাতুর সংখ্যা বাড়তেছে না, মানে অধাতু হয়ে যেতেছে জিনিসটা আরো বেশি বেশি। অধাতুর আবার গলনাঙ্ক কিসের, মানে বুঝতেছো? অধাতু বৈশিষ্ট্য বাড়তেছে, যে এখানে যত সামনে যাইতেছো তত অধাতু বৈশিষ্ট্য বাড়তেছে। তো অধাতুর তো আবার গলনাঙ্ক জিনিসটা নাই বলতে গেলে। সো আলটিমেটলি আমরা কি বলতে পারি, গলনাঙ্ক কমে। দেখো একই লাইনে গলনাঙ্কের একটা ভেরিয়েশন কাজ করতেছে, মানে একবার ফিক্সড নাই, আরেকবার কি গলনাঙ্ক বাড়তেছে, একবার গলনাঙ্ক কমতেছে। হ্যাঁ, এই হলো এই হলো ঘটনাটা। হ্যাঁ, তো এরকম। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ রাহুল বোঝার জন্য। আচ্ছা, যাকে বললা আয়ন যার বেশি তার কি গলনাঙ্ক বেশি হয়? না না, আয়ন যার বেশি ব্যাপারটা ওরকম না ভাইয়া। মানে আয়ন বেশি মানে হচ্ছে ইলেকট্রন বেশি ত্যাগ করা লাগছে জাকিয়া, তাই না? তো এই জন্য গলনাঙ্কটা বেশি, বুঝছো? মানে তোমার কনসেপ্ট ঠিক আছে, মানে জিনিসটা একটু এরকম, আয়ন যার বেশি না, আসলে যে কটা ইলেকট্রন ত্যাগ করানো হয়েছে সেটা গলনাঙ্ক বেশি। হ্যাঁ, আচ্ছা, এরকম হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, আশা করি আমরা এটা সবাই বুঝতে পারছি, এখন একদম ক্লিয়ার। রাহুল লিখছো? আচ্ছা, থ্যাংক ইউ। সো এটা হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্কর মধ্যে পড়বে না। আচ্ছা, ওকে, সো চলো আমরা সামনের দিকে যাই এবার। আচ্ছা, বিথি বলতেছো অধাতুর গলনাঙ্ক নাই কেন? হ্যাঁ, আচ্ছা, অধাতুর গলনাঙ্ক নাই কেন, এবার তোমাকে একটা মজার জিনিস বলি। আচ্ছা, আমানের একটা কোয়েশ্চেন অ্যান্সার দিব, বিথির একটা কোয়েশ্চেন অ্যান্সার দিব, দাঁড়াও। আমান বললা যে ম্যাঙ্গানিজ 2+ আর আয়রন 2+ এর গলনাঙ্ক কি একই হবে? ভাইয়া দুইটার গঠন কি এক, বা দুইটার কেন্দ্রীয় পরমাণু বা ওদের যে চারপাশে ইলেকট্রন সংখ্যা সব কি সেম? সো অবশ্যই তাদের গলনাঙ্ক সেম না। আমার অ্যান্সার আশা করি পেয়ে গেছো। এবার আসি বিথির অ্যান্সার। তো বিথি বলছিলা যে হচ্ছে বিথি কি কোশ্চেন করছো আমি ভুলে গেছি। বিথি একটু করো তো চ্যাট বক্সে আবার, বিথি কি কোশ্চেনটা করছিলা চ্যাট বক্সে? আর দেখা যাচ্ছে না, অনেকগুলো রিপ্লাই চলে আসছে। তো সো একটু যদি বিথি আবার কোশ্চেনটা করতে তাহলে ভাইয়া দেখতাম। হ্যাঁ, আচ্ছা, তো আচ্ছা আমি হচ্ছে বিথির কোশ্চেন করতে করতে এই জিনিসটা একটু পড়াই। আচ্ছা, সো দেখো জিনিসগুলা কি। পর্যাবৃত্তিক ধর্মের প্রথম একটা জিনিস আছে, সেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। আচ্ছা, হ্যাঁ, এই যে বিথি আসছে অধাতুর গলনাঙ্ক নাই কেন। আচ্ছা, খেয়াল করো ভাইয়া, তোমার কাছে একটা গ্যাস আছে, সাপোজ হচ্ছে ক্লোরিন গ্যাস। এটারে গলাবা কেমনে বলো তো আমারে? এটা না গ্যাস, এটাকে গলাবা কেমনে? গলাইতে হইলে কঠিন পদার্থ থাকা লাগবে না? বুঝি, গলাইতে হইলে তো গলানো মানে কি, কঠিন পদার্থকে তরলে রূপান্তর করা। সো ওর তো আসলে গলনাঙ্কই নেই। বুঝতে পারছি এবার, এটাই হচ্ছে ডিফারেন্স। এই, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। স্ফুটনাঙ্ক আছে, হ্যাঁ, এটার স্ফুটনাঙ্কটা আছে। হ্যাঁ, এটার স্ফুটনাঙ্কটা আছে। সব পদার্থ আর গ্যাস না, জাস্ট একটা উদাহরণের জন্য বলা আর কি। হ্যাঁ, ঠান্ডা করে তারপর হ্যাঁ ক্রিস্টাল করে গলানো যাবে, হ্যাঁ এগুলো করা যায়। আচ্ছা, হ্যাঁ, গ্যাস কি সলিড হয় না? গ্যাস সলিড কেমনে হবে ভাইয়া? কোয়েশ্চেনটা একটু চিন্তা করে দেখো তো। আচ্ছা, CH4 কে তরল করতে পারি, হ্যাঁ এক্স্যাক্টলি, CH4 কে আমরা তরল করতে পারি, করতে পারার কথা কিন্তু বলি নাই ভাইয়া। হ্যাঁ, বলছি তারা কোন অবস্থায় আছে সেই অবস্থা। ওকে, ওই হলো ঘটনা। হ্যাঁ, মেল্টিং পয়েন্ট তো জিরোর নিচে হতে পারে, এক্স্যাক্টলি, ওদের জিরোর নিচে না, নেগেটিভই, জিরোর নিচেই আর কি, বুঝছো? ওদের মেল্টিং পয়েন্ট জিরোর নিচে। হ্যাঁ, এই জন্যই বলছি কমতে থাকে। হ্যাঁ, আচ্ছা, তো মেল্টিং পয়েন্ট যার বেশি বয়লিং পয়েন্ট তারও বেশি হবে। যেমন ধরো মনে করো সোডিয়াম ক্লোরাইডের কি ছিল গলনাঙ্ক, মনে আছে আমাদের কত ছিল? কত জানি ছিল, 865 ডিগ্রি সেলসিয়াস, তাই না? নাকি 801, এরকম কিছু একটা ছিল। হ্যাঁ, 801 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ আমার মনে ভুলে গেছিলাম।
801 ডিগ্রি সেলসিয়াস। আর স্ফুটনাঙ্ক কত ছিল? 1462। এরকম। সো এরকম হলো ব্যাপারগুলা, যে হচ্ছে গলনাঙ্ক মানে কি, কঠিন থেকে তরলে নিব আর বাকিটাকে তরল থেকে গ্যাসে নিব। সো আসলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক একই জিনিস, মানে গলনাঙ্ক যার বেশি স্ফুটনাঙ্ক তার আরো বেশি, এরকম আর কি। হ্যাঁ, আর তোমরা ম্যাক্সিমাম অধাতুর কথা বলতেছো না, তো ম্যাক্সিমাম অধাতুর ক্ষেত্রে হ্যালোজেন গুলোর তো কখনো সলিড ফর্ম হয় না। হ্যাঁ, হ্যালোজেন গুলোর তো সলিড ফর্ম হয় না, ওকে লিকুইডে করা যায় আর কি। সো আলটিমেটলি ওদের মানে মেল্টিং পয়েন্ট অনেক কম, মানে মাইনাসেরও কম। হ্যাঁ, মানে মাইনাস কত 200 কত জানি ছিল। আর হচ্ছে ওদের কি আছে, ওদের ওদের হচ্ছে বয়লিং পয়েন্ট আছে, যদি ওদেরকে লিকুইড রাখা যায় তখন ওদের বয়লিং পয়েন্ট আছে, এই আর কি। অনেক কম তাও না, ওদের মেমোরাইজ করা লাগবে না, একদমই মান মেমোরাইজ করা লাগবে না। হ্যাঁ, আচ্ছা। আর ফসফরাসের হচ্ছে, ফসফরাস হচ্ছে কি, ওর অনেক ভার্সন আছে, P2 P4 P8 এরকম অনেক ভার্সন আছে। তো ওই ফসফরাস গুলো হচ্ছে একটু দানাদার সলিড, আস্তে আস্তে এরা হচ্ছে অধাতুর দিকে চলে যায়, আস্তে আস্তে গ্যাসের দিকে চলে যায়, এরকম আর কি। আচ্ছা, এগুলো হইলো মৌলের ভৌত ধর্মের মধ্যে পড়ে, তার মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ভৌত ধর্মের মধ্যে পড়ে, ঠিক আছে। এরকম ভৌত ধর্মের মধ্যে অনেক কিছু আছে, যেমন ঘাত সহতা, কে কতটুকু ঘাত সহ্য করতে পারে, নমনীয়তা, এরকম কয়েকটা ব্যাপার আছে। হ্যাঁ, আচ্ছা। তো চলো আসি। তো পর্যায়ভিত্তিক ধর্ম, আরেকটা কোশ্চেন করছো নাদিয়া, একই মৌলের ভিন্ন আয়নের গলনাঙ্ক কি ডিফারেন্ট? হ্যাঁ নাদিয়া, একটু আগে ভাইয়া এটা বললাম যে আয়রনের যে দুইটা আছে, একটা Fe2+, একটা হচ্ছে Fe3+। তো একই মৌলের দুইটা আয়ন না, একটাতে দুইটা ইলেকট্রন সরানো লাগছে আর একটাতে তিনটা ইলেকট্রন সরানো লাগছে, অবশ্যই গলনাঙ্ক কি আছে, ডিফারেন্ট আছে। হ্যাঁ, আচ্ছা। তো চলো আমরা হচ্ছে এই জিনিসটা পড়ি, তো আশা করি তোমাদের সবার কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে এখন। আচ্ছা, সো চলো আমরা হচ্ছে সামনের দিকে আগাই। তারপর দেখো, পারমাণবিক ব্যাসার্ধ কি? পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে, এগুলো অনেকভাবে ব্যাখ্যা করা যায়, দেখো ভাইয়া উদাহরণ সহ দেওয়া লাগছে। হ্যাঁ, তো দেখো এই উদাহরণটা কি দেখাইছি, সমযোজী ব্যাসার্ধ একটা জিনিস, ভ্যান্ডার ওয়ালস ব্যাসার্ধ এক জিনিস, আর ধাতব ব্যাসার্ধ কমপ্লিটলি আলাদা জিনিস। হ্যাঁ, ধাতব ব্যাসার্ধের উদাহরণটা একদম সিম্পল। ধাতব ব্যাসার্ধতে কি হয়, দুইটা ধাতু, ধাতুর অণু পাশাপাশি থাকে না ধাতব বন্ধনের কারণে, যেটা আমরা পরের ক্লাসে দেখব, ধাতব বন্ধনের কারণে যে কাছাকাছি থাকে, তাদের নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে বলা হয় হচ্ছে ধাতব ব্যাসার্ধ, ঠিক আছে। নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে বলা হয় ধাতব ব্যাসার্ধ। ওকে, আচ্ছা, সিম্পল একটা জিনিস গেল। এরপর দেখো, এরপর আমরা সামনের দিকে আসি, যে সমযোজী ব্যাসার্ধ একটা জিনিস আর ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ আরেকটা জিনিস, এগুলা কি? আমরা কিন্তু 9-10 সমযোজী বন্ধন পড়ছিলাম। সমযোজী বন্ধনে কি হয় বলতো, একটা মৌল বা যৌগ আরেকটা মৌল বা যৌগের সাথে যে মিশে যায়, মানে ওভারল্যাপ করে, তাই না? এই যে এরকম ওভারল্যাপ করে, শেয়ার করে ইলেকট্রন, শেয়ার করার ফলে যে তাদের নিউক্লিয়াস, দুইটা নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে বলা হয় সমযোজী ব্যাসার্ধ, এরকম ইলেকট্রন শেয়ার করে, দেখছো? তাহলে এটাকে বলা হয় সমযোজী ব্যাসার্ধ। এই দেখো, এই দুইটার মধ্যবর্তী দূরত্বের অর্ধেক হচ্ছে কি, সমযোজী ব্যাসার্ধ। আর ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ কি জানো? ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ হচ্ছে, যেটা একদম সহজভাবে বলতে গেলে, দুইটা নিষ্ক্রিয় গ্যাস যদি নাও, নিষ্ক্রিয় গ্যাসগুলো তো এক পরমাণু, আর নিষ্ক্রিয় গ্যাসগুলো একটু দূরে দূরে থাকে। হ্যাঁ, নিষ্ক্রিয় গ্যাসগুলো একটু দূরে দূরে থাকে, তো নিষ্ক্রিয় গ্যাস দুইটার মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে বলা হয় ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। তো ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধটা মেইনলি নিষ্ক্রিয় গ্যাসের জন্য হয়। হ্যাঁ, মেইনলি নিষ্ক্রিয় গ্যাসের জন্য আর কি, সহজে এক্সপ্লেন করা যায়। তো এক্সপ্লেনটা আবার বলি, তারাও এটা কেটে নি। মনে করো আমার কাছে দুইটা নিষ্ক্রিয় গ্যাস আছে, নিষ্ক্রিয় গ্যাস কি, মনে করো তারা একক পরমাণু, তো তারা আলাদা আলাদা থাকে। হ্যাঁ, এরা আলাদা আলাদা থাকে। ওকে, নিষ্ক্রিয় গ্যাসগুলো আলাদা আলাদা থাকে। আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাস বন্ড করে কিভাবে? বন্ড করে, নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে জটিল যৌগ গঠন করে, সেগুলো হচ্ছে আমরা পড়বো, সামনেই পড়বো, সামনেই আমাদের আছে। দেখো, তারপর দেখো, এখানে আছে হচ্ছে আর্গন, এখানে আছে আর্গন, মানে দুইটা নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে তো তেমন একটা আকর্ষণ বিকর্ষণ নাই, তাই তারা দূরে দূরে থাকে, ঠিক না? তো এদের দূরত্বের, এই যে নিউক্লিয়াসের দূরত্বের অর্ধেককে বলা হয় হচ্ছে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ, এদের দূরত্বের অর্ধেককে বলা হয় হচ্ছে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ, এই আর কি। এটা নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রেও হয়, এটা যে কোনো গ্যাসের ক্ষেত্রে হয়, কিন্তু দুইটা একটু দূরে দূরে থাকলে তখন ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধটা কাজ করে। হ্যাঁ, তাহলে আমাকে একটু যদি তোমরা দেখে বলতে পারো যে এই জিনিসগুলা কি। হ্যাঁ, এই জিনিসগুলা কি, যে আচ্ছা আমি জিনিসটা আরেকবার বলি, নিষ্ক্রিয় গ্যাসের ব্যাসার্ধটা কি, দুইটা নিষ্ক্রিয় পরমাণু একটু দূরে দূরে থাকে, ঠিক আছে, তাদের দূরত্বের অর্ধেক, তাদের দুইটা নিউক্লিয়াসের দূরত্বের অর্ধেককে বলা হয় ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ, ঠিক আছে। এই,
আর সমযোজী ব্যাসার্ধ হচ্ছে সমযোজী যৌগের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে বলা হয় সমযোজী ব্যাসার্ধ। তো এইখানে তোমাদের জন্য একটা পোল কোশ্চেন খুলছি। এই পোল কোশ্চেনটা তোমরা একটু মাথাটা খাটায় একটু বলো তো ভাই অ্যান্সার কি হবে। এই যে আমি পোল কোশ্চেন দেখছি, না নিষ্ক্রিয় গ্যাসে ওভারল্যাপ করে না, ওরা তো দূরে দূরে থাকে না নিষ্ক্রিয় গ্যাস, একজন একজনকে তো কোনো আকর্ষণ করে না। তো তোমরা একটু মাথা খাটায় আমাকে বললো যে অ্যান্সারটা কোনটা হইতে পারে। আমি পোলটা কিছুক্ষণ রাখি, তোমরা সবাই একটু অ্যান্সার দাও। হ্যাঁ হ্যাঁ, ইয়েতে দাও, দরকার নেই চ্যাট বক্সে, ভাইয়া বলবো। হ্যাঁ রাহুল, সন্নিবেশ হচ্ছে অন্য জিনিস, সন্নিবেশের ব্যাসার্ধ অন্য কাহিনী। হ্যাঁ এই, আচ্ছা আর 10 সেকেন্ড রাখবো, তোমরা সবাই একটু কষ্ট করে অ্যান্সারটা দিয়ে দিও। তানিম, তোমার কোয়েশ্চেনটা বুঝিনি, সেম আয়ন থাকলে ভিন্ন আয়নের গলনাঙ্ক, এটা বুঝিনি। হ্যাঁ ওকে, সন্নিবেশ বন্ড তো ভাই এখানে পড়বো না, আমরা আমরা তো নেক্সট দিন বন্ধন নিয়ে পড়বো, তো নেক্সট দিনই পড়াবো এটা। হ্যাঁ আচ্ছা ওকে, সো ক্লোজ করে দিই। দেখো শেয়ার রেজাল্ট দেখো, আমাদের এখানে কি আছে দেখো, ভ্যান্ডারওয়ালস, ভ্যান্ডারওয়ালসে তোমরা অ্যান্সার বেশি দিছো 72%। আচ্ছা তার মানে তোমরা বুঝতে পারছো। সো চলো তারপরে একবার বলি আমি, যে সমযোজী ব্যাসার্ধটা কি। সমযোজী ব্যাসার্ধ মনে করো একটা এ মৌল আর একটা বি মৌল ওভারল্যাপ করছে, ওভারল্যাপ করছে, এদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বের অর্ধেক, মানে হচ্ছে যে এইটুক, এই যে এইটুক, এইটুক হচ্ছে সমযোজী, ডি সমযোজী। ওকে, এইটুক হচ্ছে সমযোজী, এটা তো ডি না, এটা হবে আর, সমযোজী ব্যাসার্ধ। ভ্যান্ডারওয়ালস হচ্ছে মনে করো একটা এ আছে একটা বি আছে, দুজন একটু দূরে দূরে আছে, বিকর্ষণ করতেছে আর কি, এদের মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে আর ভ্যান্ডারওয়ালস, ভ্যান্ডারওয়ালস মানে এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের জন্য, তাই না? আচ্ছা, সো আমরা বুঝতেই পারতেছি যে ভ্যান্ডারওয়ালস ব্যাসার্ধ কি হয়, বেশি হয়। মানে তোমাদেরকে এবার একটা কমন সেন্সের কোশ্চেন করব, ঠান্ডা মাথায় অ্যান্সার দিবা। হ্যাঁ দেখো, ভ্যান্ডারওয়ালস ব্যাসার্ধ বা ভ্যান্ডারওয়ালস বন্ধনটা নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে প্রযোজ্য আর কি। হ্যাঁ তাহলে বলো, নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে তো এমনি বন্ধন নাই, তাও তো একটা হালকা বন্ধন থাকতেছে ভ্যান্ডারওয়ালস, তাহলে আমরা বলতে পারি না ভ্যান্ডারওয়ালস আসলে সবার মধ্যেই থাকতেছে? বলো তো একটু চ্যাট বক্সে, মানে বাই ডিফল্ট তাহলে সবার মধ্যেই থাকতেছে, বুঝতেছি ব্যাপারটা? এই তো, কিন্তু সবার মধ্যে ওই ভ্যান্ডারওয়ালস বন্ধনটাকে আমরা কাউন্ট করি না কেন? কারণ তুমি চিন্তা করো, তোমার কাছে মনে করো দুইটা জিনিস আছে। হ্যাঁ তোমার কাছে দুইটা জিনিস আছে, এইখানে তোমার কাছে 1 লাখ টাকা আছে, আর আরেক পকেটে 5 টাকা আছে। তুমি 5 টাকা তুমি কি পরিচয় দিবা তোমার কাছে কয় টাকা আছে? তুমি তো 1 লাখ টাকার কথাটাই বলবা, মানে তোমার হয় এই বক্স খুলতে হবে অথবা এই বক্স খুলতে হবে। ঠিক আছে, এই ভ্যান রাভালস ব্যাসার্ধটা বা ভ্যান রাভালস বলটাও কিন্তু একটা ভৌত ধর্মের মধ্যে পড়ে। হ্যাঁ এটাও একটা ভৌত ধর্মের মধ্যে পড়ে। তারপরও এটার একটা মানে সুন্দর ব্যাখ্যা আছে। তো এটা হচ্ছে যে নিষ্ক্রিয় গ্যাসের জন্য প্রযোজ্য। সো সিম্পলি চিন্তা করে দেখো তোমরা কোনটাতে অপশন নিবা, এ তে অপশন নিবা না বি তে? তোমরা অবশ্যই এ তে অপশন নিবা। সো এরকম আর কি, যে অন্যান্য বন্ধনের তুলনায় ভ্যান রাভালস বন্ধন কি হয়, অনেক দুর্বল হয়। এজন্য আমরা, যদি ভ্যান রাভালস ছাড়াও অন্যান্য বন্ধন থাকে, এজন্য আমরা কি করি, ভ্যান রাভালসকে হিসাব করি না, এই জন্য ভ্যান্ডারওয়ালসকে হিসাব করি না। আর নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে তো ভ্যান্ডারওয়ালস ছাড়া আর কোনো বন্ধনই নেই। সো এজন্য আমরা কোন বন্ধনটাকে শুধুমাত্র কাউন্ট করব, ভ্যান্ডারওয়ালস বন্ধন। ওকে আচ্ছা ওকে, এখন কি আমরা সবাই বুঝতে পারছি না মোটামুটি? আচ্ছা এই, আর সমযোজী ব্যাসার্ধেরই একটা পার্ট ভ্যান্ডারওয়ালস ব্যাসার্ধ, ঠিক আছে? সো ধাতবের সাথে এটার কোনো তুলনা হয় না। হ্যাঁ আচ্ছা, তারপরও যদি তোমাদেরকে আমি কনসেপচুয়ালি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি, তোমরা একটু অ্যান্সার দিও। ধাতব ব্যাসার্ধ কি ছিল? একটা ধাতু আরেকটা ধাতুর সাথে কিন্তু লেগে থাকে না পুরোপুরি, হালকা একটু গ্যাপ থাকে, হালকা একটু বিকর্ষণের কারণে, এটা হচ্ছে ধাতব ব্যাসার্ধ। এটা মনে করো এ, আর সমযোজী ব্যাসার্ধ মনে করো বি। তোমরা বলো তো কোনটা বড়, এ বড় না বি বড়? অবশ্যই এ বড়, ঠিক না? এরকম আর কি ব্যাপারটা। ধাতবের মধ্যে কি হয়, ধাতব অণুগুলো একদম লেগে থাকে না, কিন্তু হালকা একটু ফাঁক ফাঁক থাকে ওদের মধ্যে। সমযোজীতে কি হয়, একজন আরেকজনের সাথে ওভারল্যাপ করে, এজন্য ওদের আকারটা ছোট হয়ে যায়। আর ধাতবে কি হয়, ওভারল্যাপ তো করে না, একটু দূরে দূরেই থাকে, সো এই জন্য ওদের আকারটা বড় থাকে। ওকে, সো এই জন্য ধাতব ব্যাসার্ধ বড়। হ্যাঁ আচ্ছা ওকে, সো গেল আমাদের। আচ্ছা, ভ্যান্ডারওয়ালস হচ্ছে সব থেকে বড় ব্যাসার্ধ, হ্যাঁ এক্স্যাক্টলি, ওর যেহেতু বন্ধনের কোনো সীমা নাই, ও হচ্ছে সব থেকে বড় ব্যাসার্ধ। আচ্ছা ওকে, সবচেয়ে ছোট সমযোজী না, আরেকটা কাহিনী আছে, সমযোজীর চেয়েও ছোট একটা আছে, এই যে একটু পরেই দেখবো আমরা। এই যে আয়নিক ব্যাসার্ধ আছে, চলো আয়নিক ব্যাসার্ধটা একটু দেখি। দেখো
আয়নিক ব্যাসার্ধ বুঝতেই পারতেছো, এটা হচ্ছে দুইটা টাইপের হবে। একটা হচ্ছে ক্যাটায়ন, মানে ক্যাটায়নিক ব্যাসার্ধ, আরেকটা হচ্ছে অ্যানায়নিক ব্যাসার্ধ। একটা হচ্ছে ক্যাটায়নিক ব্যাসার্ধ, আরেকটা হচ্ছে কি ভাইয়া, অ্যানায়নিক ব্যাসার্ধ। তো এই ব্যাসার্ধগুলো কিভাবে চিন্তা করব, চিন্তা করো, মনে করো ক্যাটায়ন যখন হয়ে যায় তার মানে কি ইলেকট্রন ত্যাগ, ইলেকট্রন ত্যাগ হইল। আর অ্যানায়ন যখন হয় তার মানে কি ইলেকট্রন গ্রহণ হইল। তাহলে ভাইয়াকে বলো, ভাইয়াকে একদম ঠান্ডা মাথায় বলো, কোনটার ক্ষেত্রে, মনে করো এটা এ, এটার বি, কোনটার ক্ষেত্রে ব্যাসার্ধ বেশি হবে, এ নাকি বি? ব্যাসার্ধ বেশি হবে, হ্যাঁ, কোনটার ক্ষেত্রে? আচ্ছা, এটা তো একটা দ্বিমত কাজ করতেছে। তো সহজ একটা জিনিস বলি, দেখো, ইলেকট্রন যখন ত্যাগ করে ভাইয়া, তখন কি হয়, প্রোটন সংখ্যা বেশি থাকে, প্রোটন বেশি থাকে, ইলেকট্রন কি থাকে, ইলেকট্রন থাকে কম। তাহলে ওদের আকর্ষণ বেড়ে যায়, আকর্ষণ বেড়ে যায়, সুতরাং ছোট হয়, সুতরাং ছোট হয়, আকর্ষণ বেড়ে যায় সুতরাং ছোট হয়। অ্যানায়নের ক্ষেত্রে কি হয়, অ্যানায়নের ক্ষেত্রে হচ্ছে প্রোটন আগের মতোই থাকে, প্রোটন আনচেঞ্জ, আগের মতোই থাকে, ইলেকট্রন হচ্ছে কম, মানে আরো বাড়ে, ইলেকট্রন বৃদ্ধি পায়। ইলেকট্রন যদি বৃদ্ধি পায় তার মানে কি হয় বলতো, বিকর্ষণ হয়, বিকর্ষণ হইলে কি হয়, আকার বাড়ে, আকার বড় হয়, এই সিম্পল। হ্যাঁ, সো জিনিসটা তোমরা একটু চিন্তা করে দেখো, সাপোজ আমার কাছে কে ছিল, সোডিয়াম। সোডিয়ামে কয়টা কয়টা ইলেকট্রন আছে একটু বলো তো ভাইয়া? আমার 11টা প্রোটন আছে আর 11টা ইলেকট্রন আছে। তো আমি যদি ওর থেকে একটা ইলেকট্রন ত্যাগ করি, তখন আমার কি কি থাকতেছে, 11টা প্রোটন থাকতেছে, 10টা ইলেকট্রন থাকতেছে। এখন এখানে আকর্ষণটা বেশি হবে না আমার, বলতো? 10টা মানে 10টা ইলেকট্রনকে 11টা প্রোটন কি করবে, অনেক বেশি পরিমাণে আকর্ষণ করবে। তো আকর্ষণ করলে কি হয় বলতো, বলতো, আমার আকারটা আরো ছোট হয়ে যাবে। ঠিক তেমনি অ্যানায়নের ক্ষেত্রে খেয়াল করো, ক্লোরাইড মনে করো 17 17, হ্যাঁ, 17টা প্রোটন আর হচ্ছে 17টা ইলেকট্রন। তো ইলেকট্রন যখন আমরা কি করি, একটা ইলেকট্রন যোগ করি, তখন ইলেকট্রন হয়ে যায় 18টা ইলেকট্রন। আগে থেকেই 17টা ইলেকট্রন নিজেদের বিকর্ষণ করতো, আরেকটা ইলেকট্রন বেড়ে গেছে, আরেকটা ইলেকট্রন বেড়ে গেছে। ওই এক্সট্রা ইলেকট্রন কি করবে বলতো, ওই সবার মধ্যে একটা বিকর্ষণ প্রভাবটাকে বাড়ায় দিবে, বিকর্ষণ প্রভাবটাকে বাড়ায় দিবে। বিকর্ষণ প্রভাবটা যদি বাড়ায় দেয়, তখন তাদের আকারটাও কি হবে, একটু বড় হয়ে যাবে। হ্যাঁ, এই হলো ঘটনা, বিকর্ষণের মধ্যে গেল। আচ্ছা, ওকে। সো আচ্ছা, আর আরেকটা জিনিস, তো আচ্ছা এই জিনিসটা কি তোমরা সবাই বুঝতে পারছো? সবাই, যে এই জিনিসটা কি হয়, আচ্ছা, মানে ইলেকট্রন কমে গেলে তো প্রোটনের পাওয়ার বেড়ে যায়, সো ছোট হয়ে যায় আকার, আকর্ষণ করে। আর ইলেকট্রন যদি বেশি হয়, তখন কি হয়, প্রোটনের সংখ্যা কমে যায়, সো ও আর আকর্ষণ তেমন করতে পারে না, কিন্তু ইলেকট্রনের নিজেদের বিকর্ষণ শুরু হয়ে যায়। তো ওই বিকর্ষণ শুরু হওয়ার জন্য তারপর কি হয়, আকারটা বাড়ে। স্থিতিশীল অবস্থা কি ইলেকট্রন উপর ডিপেন্ড করে? হ্যাঁ, ইলেকট্রনের উপরে ডিপেন্ড করে, এক্স্যাক্টলি। আচ্ছা, সো এইটুকু আমরা আশা করি মোটামুটি বুঝতে পারছি, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, ইলেকট্রন যোগ হলে মাঝে মাঝে শক্তি স্তরও বেড়ে যায়, হ্যাঁ, এক্স্যাক্টলি, এরকমই হয়, তার মানে আকারটা বাড়ে, একটা হলে আকারটা কমে। তো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি সবাই, ইলেকট্রন ত্যাগ করলে কি হয় আর ইলেকট্রন বাড়লে কি হয়। সো চলো আমরা সামনের দিকে যাই। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ সবার ফিডব্যাকের জন্য। ওকে, তারপর এই যে এ একটা পোল আছে, দেখি এই পোলটা তোমরা হচ্ছে কিভাবে অ্যান্সার করবা। কোশ্চেনটা একটু দেখে নাও, এটার কোনো ডি অপশন নাই, হ্যাঁ, এটার কোনো ডি অপশন নাই, তোমরা হচ্ছে কোশ্চেনটা দেখে নাও, এই নাও। হাজেরা, তুমি চিন্তা করো, বাইরের কক্ষপথে ইলেকট্রন আরেকটা যোগ হয়েছে, তাহলে বাইরের কক্ষপথে আগের থেকে যে কয়টা ইলেকট্রন বেশি ছিল, তারা নিজেদের সাথে আরো বেশি বিকর্ষণ করে জিনিসটাকে একটু ফুলাই দিবে না, মানে বেড়ে যাবে। হুম, এই এই ডি দেখাইতেছো কেন, ডি তো নাই অপশন। হ্যাঁ, আচ্ছা, সো দেখি তোমাদের অ্যান্সারটা কি হবে। তোমরা দাগাও, ভাইয়া, আর হচ্ছে তোমাদের এখনো যেহেতু সবাই দাগানে, আরো 10 সেকেন্ড 15 সেকেন্ড দিচ্ছি।
আচ্ছা, তো হচ্ছে, তো আমি পোলটা অফ করতেছি, দেখি তোমরা কোনটা বুঝছো না বুঝো নাই, জিনিসটা আস্তে আস্তে বুঝি। তো শেয়ার রেজাল্ট দেখো, 49% মানুষ হচ্ছে দিয়েছো ভাইয়া এ, 49% মানুষ ভাইয়া দিয়েছো হচ্ছে এ। তো চলো ভাইয়া অ্যান্সারটা দেখার চেষ্টা করব, আসলে অ্যান্সারটা কোনটা হবে। আচ্ছা, এবার ভাইয়াকে একটা কোয়েশ্চেন অ্যান্সার দাও। ঠান্ডা মাথায় অ্যান্সার দিবা, হ্যাঁ। ইলেকট্রন বাড়লে কি হইতো বলো তো? ইলেকট্রন বাড়লে একটু চ্যাট বক্সে লেখো সবাই। ইলেকট্রন বাড়লে কি হইতো? বিকর্ষণ বাড়তো, বিকর্ষণ বাড়তো। আর হচ্ছে আকার বড় হইতো, আকার বড় হইতো। আর ইলেকট্রন কমলে কি হইতো? ইলেকট্রন কমলে হচ্ছে আকর্ষণ বাড়তো, আকর্ষণ বাড়তো। আর হচ্ছে আকার ছোট হইতো, আকার ছোট হইতো। ভেরি গুড। আচ্ছা, তো এখানে একটু খেয়াল করে দেখো ভাইয়া, নাইট্রোজেনের এখানে কয়টা ইলেকট্রন ঢুকছে? প্লাস 3টা ইলেকট্রন। এখানে ঢুকছে প্লাস 2টা ইলেকট্রন, এখানে ঢুকছে প্লাস একটা ইলেকট্রন, আর এখান থেকে একটা ইলেকট্রন মাইনাস হয়েছে। তাইলে তোমরাই বলো যে সবচেয়ে সবচেয়ে বড় আকার কোনটার? বলো, সবচেয়ে বড় আকার কোনটার এখানে? নাইট্রোজেন, এই যে। তারপর হচ্ছে অক্সিজেন, তারপর হচ্ছে ফ্লোরিন, তারপর হচ্ছে সোডিয়াম। সো আমার অ্যান্সার কি? এ। সো আমার অ্যান্সার কি? এ। বুঝছি? এই। সো আমার অ্যান্সার হবে হচ্ছে এ। আশা করি আমরা বুঝতে পারছি। একদম সহজ একটা জিনিস, হ্যাঁ, একদম সহজ একটা জিনিস, হ্যাঁ। আশা করি আমরা সবাই এটা বুঝতে পারছি, হ্যাঁ। একটু চ্যাট বক্সে ভাইয়াকে একটু ফিডব্যাকটা দিও। মানে এই যে ইলেকট্রন বাড়লে আকার বাড়তে থাকে পড়ছিলাম না, বিকর্ষণ। এই দেখো নাইট্রোজেনের 3টা বাড়ছে, -3 মানে 3টা ইলেকট্রন। তাহলে ওর আকার সবচেয়ে বেশি, তারপর ওর, তারপর ওর, ওর তো কমছে উল্টা, তাহলে ও সবচেয়ে ছোট। এই। হুম। আচ্ছা, আশা করি ভাইয়া বুঝছো, তোমরা ক্লিয়ার হইছো, হ্যাঁ। আচ্ছা, ওকে। তো এইটুক হলো গেল আমাদের। সো এটা গেল, সমান হিসাব করব না, আমরা আমরা হিসাব করব কয়টা গেছে না কয়টা যায়নি। আচ্ছা, আরেকটা কথা, তোমাদের অনেকের বইতে ভাইয়া গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক যেটা আছে না, তো গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ককে পর্যাবৃত্তিক ধর্ম ধরা হয়েছে, এটা কিন্তু ভুল বইতে, হ্যাঁ। বইতে কিন্তু এটা ভুল ধরা হয়েছে, এই জন্য ভাইয়া আলাদা একটা স্লাইড রাখছি। এটা কিন্তু আজকের টপিকের অংশও ছিল না, তারপরও ভাইয়া এই স্লাইডটা রাখছি, হ্যাঁ। আচ্ছা, ওকে। সো এখানে হচ্ছে আসলে আরো আরো মজার কাহিনী হলো কি, যে বুঝতেই পারতেছো যে ওদের সবার ইলেকট্রন সংখ্যা কয়টা হইতেছে? 10টা হইতেছে, হ্যাঁ। কিন্তু সবার ইলেকট্রন 10টা হইলেও সবচেয়ে বেশি চার্জ ঘনত্ব কোথায় দেখা যাইতেছে বলতো? ইয়ার মধ্যে, সোডিয়ামের মধ্যে, কারণ ওর মধ্যে আকর্ষণ হইছে, এজন্য ও ছোট হয়ে গেছে, বুঝছো? আর ইলেকট্রন বেশি কোথায় দেখা যাইতেছে? নাইট্রোজেনের মধ্যে, এজন্য ও আকার বড় হয়ে গেছে, বুঝছো? এই আর কি ব্যাপারটা, সিম্পল। সো হচ্ছে এই যে সহজ একটা টেকনিক মনে রাখবো অলওয়েজ, ইলেকট্রন বাড়লে কি হয়? বিকর্ষণ বেড়ে যায় লাস্ট কক্ষপথে এবং আকার বড় হয়। আর ইলেকট্রন যদি কমে তাহলে আকার ছোট হয়। এই সহজ একটা কথা। সাইম, এ কেন হইলো এটার আনসার দিছি, তার মানে বি আর সি কেন হবে না সেটার আনসারও দিয়ে দিছি, হ্যাঁ। আচ্ছা, চার্জ ডেনসিটি মানে এই যে একটু পরেই দেখাবো ভাইয়া, টেনশন নেই, হ্যাঁ। আচ্ছা, আশা করি বুঝতে পারছি আমরা। ওকে, সো চলো, তোমরা ডি কেন দেখাইছিলে বলো তো ভাইয়া? রে বুলেট ক্লিক করছে তাই না? আচ্ছা, ওকে। সো আসি, আমরা এখন পড়বো কি পড়বো, এই যে আয়নীকরণ শক্তি। তো আয়নীকরণ শক্তি জিনিসটা হচ্ছে, হ্যাঁ, মানে মজার একটা জিনিস। প্রোটন আনচেঞ্জই থাকবে, এক্স্যাক্টলি, প্রোটন তো আনচেঞ্জ থাকবে। এই প্রোটন তো বাড়তেছে না ভাইয়া, প্রোটন তো সেমই থাকতেছে, সো আলটিমেটলি এরকম আছে। আচ্ছা, তো দেখি আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি জিনিসটা কি? এটা খুবই মজার একটা জিনিস। তোমরা কি বলতে পারবা আয়নীকরণ শক্তি আসলে কি? ইলেকট্রন দান নাকি ইলেকট্রন গ্রহণ, কোনটা বলো তো? ইলেকট্রন দান করা, ভেরি গুড। আয়নীকরণ শক্তি হচ্ছে একটা ধাতব বা একটা যে কোনো কিছু থেকে 1 মোল ইলেকট্রন ত্যাগ করাকে বলা হয়, এই যে, এটা প্রথম আয়নীকরণ শক্তি। এটাকে বলা হয় প্রথম আয়নীকরণ শক্তি, প্রথম আয়নীকরণ, ফার্স্ট আয়নীকরণ শক্তি। তারপর এটা থেকে যদি আবার আরেকটা সরাইতে যাই, এটাকে বলা হয় হচ্ছে দ্বিতীয় আয়নীকরণ শক্তি, দ্বিতীয় আয়নীকরণ শক্তি, এরকম। তাহলে আয়নীকরণ শক্তি কাকে বলে? আয়নীকরণ শক্তি হচ্ছে একটা ইলেকট্রন সরাইতে যে পরিমাণ শক্তি লাগে তাকে বলা হয় হচ্ছে আয়নীকরণ শক্তি। ওকে, সিম্পল একটা জিনিস, এটাকে বলা হয় হচ্ছে আয়নীকরণ শক্তি। আচ্ছা, তাহলে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি কি হইতে পারে?
বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি কি হইতে পারে। সো চলো আমরা হচ্ছে একটা কাজ করি, বাম থেকে ডান একটা গ্রাফ আঁকি। মনে করো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। এই তাহলে খেয়াল করো, সোডিয়ামকে নিষ্ক্রিয় করতে হলে ইলেকট্রন ত্যাগ করতে হবে একটা, ম্যাগনেসিয়ামের ত্যাগ করতে হবে দুইটা, অ্যালুমিনিয়ামের তিনটা, এরকম করে আস্তে আস্তে বাড়তে বাড়তে ক্লোরিনের ত্যাগ করতে হবে কিন্তু 7টা। হ্যাঁ, ক্লোরিনের ত্যাগ করতে হবে 7টা। না যেটা তাসনিয়া, এটা একটা ইলেকট্রন বলতে বোঝায়, মানে এটা যদি প্রথম আয়নীকরণ শক্তি হয় আর কি এরকম। দেখো তাহলে দেখো তো সোডিয়ামের আয়নীকরণ শক্তি কি, একটা, মানে একটা ইলেকট্রন যা সরানো লাগে। ম্যাগনেসিয়ামের শক্তি কিন্তু দুইটা সরানো লাগবে, অ্যালুমিনিয়ামের তিনটা সরানো লাগবে, ক্লোরিনের 7টা সরানো লাগবে। তাহলে আমার বেশি শক্তি লাগবে না আস্তে আস্তে? তাহলে আয়নীকরণ শক্তি আমার কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। ব্যাপারটা কি বুঝতেছি আমরা? আয়নীকরণ শক্তি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, এই ক্লোরিনের আয়নীকরণ সব থেকে বেশি, এজন্যই কিন্তু ও ইলেকট্রন ত্যাগ করতে পারে না, ও উল্টা গ্রহণ করে। এজন্যই কিন্তু ও ইলেকট্রন ত্যাগ করতে পারে না, ও কিন্তু উল্টা গ্রহণ করে। এই কারণেই যে ওর আয়নীকরণ শক্তি এতটাই বেশি, ওর আয়নীকরণ শক্তি এতটাই বেশি, এজন্য ক্লোরিন গ্রহণ মানে ত্যাগ করতে পারে না, এজন্য হচ্ছে গ্রহণ করে। বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপারগুলা। ম্যাঙ্গানিজ 7+ হয় কেন? 3000 ডিগ্রির উপরে টেম্পারেচার দিলে তখন এই জিনিসটা হয়। হ্যাঁ, উপর থেকে নিচে গেলে কি হবে, উল্টাটা হয়। উপর থেকে নিচেটা গেলে উল্টাটা হয়। উপর থেকে নিচে গেলে উল্টাটা হয়, কেন হয় দেখো। মনে করো লিথিয়াম, সোডিয়াম, হ্যাঁ এরকম এরকম করে আসতে যাইতেছে। তারপর এখন একটু চিন্তা করো, লিথিয়ামের কক্ষপথ কয়টা? দুইটা। সোডিয়ামের কক্ষপথ তিনটা, এরকম করে ফ্রান্সিয়াম পর্যন্ত ওর কক্ষপথ 7টা। তুমি চিন্তা করো তো ভাইয়া, ওদের শেষ কক্ষপথের ইলেকট্রন কোনটার শেষ কক্ষপথের ইলেকট্রন ইজিলি সরানো যাবে বলো তো, লিথিয়ামের নাকি ফ্রান্সিয়ামের? বলো তো। ফ্রান্সিয়ামের। কারণ 7 নাম্বার কক্ষপথ পর্যন্ত তার আকর্ষণ থাকে না নিউক্লিয়াসের, তাই না? তাহলে ইজিলি ফ্রান্সিয়ামেরটা সরানো যাবে। তার মানে ওর হচ্ছে আয়নীকরণ শক্তি কম, ওর হচ্ছে বেশি। তাহলে দেখো উপর থেকে নিচে হইলে কি হয়, কমতে থাকে, উল্টা না? উপর থেকে নিচে হইলে কমতে থাকে, উল্টা। সো বাম থেকে ডানে হইলে যেটা হবে ভাইয়া, উপর থেকে নিচে হইলে তার উল্টাটা হবে। বাম থেকে ডানে হইলে যেটা হবে, উপর থেকে নিচে হইলে তার উল্টাটা হবে। আচ্ছা, সো আয়নীকরণ শক্তি টপিকটাকে আমরা বুঝতে পারছি সবাই, যে একটা ইলেকট্রন সরাইতে যে পরিমাণ লাগে আর কি, মানে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে যে পরিমাণ ইলেকট্রন ত্যাগ করতে হয় আর কি। হ্যাঁ, সহজ কথা। তো এটা ত্যাগ করতে যতটুকু শক্তি লাগে সেটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। হ্যাঁ, থ্যাংক ইউ, বোঝার জন্য ধন্যবাদ। সো বাম থেকে ডানে গেলে ও বৃদ্ধি পাচ্ছে, হ্যাঁ এটা একটু মাথায় রেখো। আচ্ছা, ও আরেকটা জিনিস, এই একটা গেল, তো চলো সামনের দিকে আমরা যাই। আচ্ছা আরেকটা জিনিস কিন্তু বলিনি, একটু বলো তো পারমাণবিক আকার কি হয় বাম থেকে ডানে গেলে? পারমাণবিক আকার বাম থেকে ডানে গেলে কি হয় বলো তো? কমতে থাকে, এটা তো আমরা জানি। বাম থেকে ডান কেন কমে? বাম থেকে ডানে গেলে কমতে থাকে কারণ কি, ছোট হইতে থাকে, তাই না? যে আকর্ষণ বাড়তে থাকে, প্রোটন আর ইলেকট্রন বাড়তে থাকে, তার মানে তাদের আকর্ষণও বাড়তে থাকে। সো এই জন্য হচ্ছে তাদের আকারও কমতে থাকে, কমতে থাকে, কজ আকর্ষণ বাড়ে, আকর্ষণ বাড়ে। আচ্ছা, এই তো সিম্পল জিনিস। আচ্ছা গেল। আচ্ছা হ্যাঁ, আর উপর থেকে নিচে গেলে কি হয়? উপর থেকে নিচে গেলে কিন্তু বাড়তে থাকে, তাই না? কারণ ওখানে কি কক্ষপথ বাড়ে। উপর থেকে নিচে গেলে হচ্ছে কক্ষপথ বাড়ে, কক্ষপথ বাড়ে, সুতরাং আকারও বাড়ে, আকার বাড়ে উপর থেকে নিচে, উপর থেকে নিচে। গুড, থ্যাংক ইউ, তোমরা অনেক কোঅপারেটিভ করতেছো ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো এই দুইটা আমরা বুঝছি। এবার এইটার অ্যান্সার কি হবে বলো তো? প্রথম আয়নীকরণ বিভবের মান সর্বদাই দ্বিতীয় আয়নীকরণ বিভব অপেক্ষা কম হয় কেন? এটা ভাইয়াকে একটু অ্যান্সারটা দাও তো। মানে লাইক, এই দেখো, মনে করো এটা এম প্লাস থেকে একটা ইলেকট্রন সরাই নিলাম, তাহলে সরি এম প্লাস না, এম থেকে একটা ইলেকট্রন সরাই নিলাম, হইলো এম প্লাস। এটাকে বলবো প্রথম আয়নীকরণ শক্তি। তারপর এম প্লাস থেকে আরেকটা ইলেকট্রন সরাই নিলাম, তাহলে এটা হয় M2+, এটা হচ্ছে দ্বিতীয় আয়নীকরণ শক্তি। এটা কেন হয় বলতো? হ্যাঁ, ভেরি গুড, এই তো ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এইটা হওয়ার পরে কি হয়, প্রোটন তো সেম থাকে, ইলেকট্রন কমে যায়, ইলেকট্রন কমে যায়, সুতরাং আকর্ষণ বাড়ে,
আকর্ষণ বাড়ে, আকার ছোট হয়, আকার ছোট হয়। আচ্ছা, তার মানে তাদের মধ্যে কি হয়, শক্তি বেড়ে যায়, তাই তো? আকর্ষণ বাড়া মানেই তো শক্তি বাড়ে। এইখানে যখন আবার আসে আরেকটা ইলেকট্রন সরাইতে গেলে কি হয়, অনেক শক্তি লাগে, অনেক শক্তি লাগে। তাই হচ্ছে প্রথমটার তুলনায় দ্বিতীয়টা কি একটু কষ্টসাধ্য। প্রথমটা সরাইতে যতটা ইজি, দ্বিতীয়টা সরাইতে কিন্তু আরো বেশি শক্তি লাগতেছে, ঠিক না? এই আর কি, এই হলো ঘটনা। মানে তার যে ঘনত্বটা ভাঙতে আরো বেশি শক্তি লাগতেছে। জিনিসটা কি আমরা সবাই বুঝছি? একটু চ্যাট বক্সে লিখিত। একদম সহজ না? এই দেখো, মানে মেইন রিজন হচ্ছে প্রথমটা যখন তৈরি হয়ে যায় তখন এই যে এরকম ছিল, প্রথমটা হওয়ার পরে একটু ছোট হয়ে গেল, মানে ঘন হইছে। ঘন হওয়ার পরে আবার সরাইতে গেলে অনেক হিট দরকার, অনেক হিট দরকার। ওকে, এই আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি হচ্ছে ইলেকট্রন সরাইতে যে পরিমাণ শক্তি লাগে, তানভীর, হ্যাঁ? ইলেকট্রন সরাইতে যে পরিমাণ শক্তি লাগে। আচ্ছা, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। থ্যাংক ইউ, হ্যাঁ ফিডব্যাক দিছো, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সবাইকে। তো আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের আয়নীকরণ বিভবের কাহিনী। তো চলো আমরা আয়নীকরণ বিভবের মধ্যে আরেকটা পার্টে আসি। দেখো ভাইয়া বেশি কখন হবে তাহলে? বেশি হবে ওই যে আস্তে আস্তে বাড়তে থাকবে। প্রথমটা সরাইতে অনেক ইজি, দ্বিতীয়টা সরাইতে হলে অনেক কষ্ট, তৃতীয়টা সরাইতে আরো কষ্ট, চতুর্থটা সরাইতে আরো বেশি কষ্ট। সো চলো এই কোশ্চেনে পোলটার অ্যান্সার দিয়ে দাও সবাই, দেখি এই পোলটা তোমরা বুঝো কিনা। যে আয়নীকরণ শক্তি একটা কি ধরনের প্রক্রিয়া? না, এটা অ্যান্সারটা সবাই দিয়ে দাও। আচ্ছা, আর কিছুক্ষণ রাখবো, তোমরা সবাই একটু কষ্ট করে অ্যান্সারটা দিয়ে দিও। আচ্ছা, তো পোলটা এন্ড করলাম। আচ্ছা তোমরা মানে একটা জিনিস মনে হয় একটু খেয়াল করো নাই। সো দেখো 62% মানুষ দিছে হচ্ছে তাপ উৎপাদী। আচ্ছা, মনে করো একটা যৌগ আছে এম, ওর থেকে আমি একটা ইলেকট্রন করব, সরাবো। তাহলে বলো তাপ কি বাইরে থেকে দিচ্ছি না আমি? বাইরে থেকে আমার হিট দেওয়া লাগতেছে না অনেক? বাইরে থেকে যদি আমি হিট দেই সেটাকে আমরা কি বলি? তাপ হারি। বাইরে থেকে যদি আমরা হিট দেই তখন এটাকে ভাইয়া কি বলি? তাপ হারি বলি। সো আয়নীকরণ শক্তি একটা কি ধরনের বিক্রিয়া? তাপহারী বিক্রিয়া। ওকে, আয়নীকরণ শক্তি কি ধরনের বিক্রিয়া তাহলে? তাপহারী বিক্রিয়া। আমি বুঝতে পারছি তোমরা কনফিউজ হয়ে গেছিলে ভাইয়া, সো সমস্যা নেই। সো আশা করি তোমরা বুঝতে পারছো যে আয়নীকরণ শক্তি হচ্ছে একটা তাপহারী বিক্রিয়া। আচ্ছা, আয়নীকরণ শক্তি জিনিসটা আমরা বুঝলাম। তো চলো একটু সামনের দিকে যাই। এবার হচ্ছে আচ্ছা ত্রয়ী বলতেছে আরেকবার। আচ্ছা, আয়নাইজেশন এনার্জি কি একটা পটেনশিয়াল এনার্জি? হ্যাঁ, এনার্জি মানে এনার্জি, অবশ্যই এনার্জি। হ্যাঁ, সো তোমাদেরকে বলি জিনিসটা আসলে কি, কিসের মতো কাজ করে। তো ঠান্ডা মাথায় একটু শূন্য ভাইয়া, যে আমার কাছে একটা মৌল ছিল, আমি তার থেকে একটা ইলেকট্রন সরাই নিব, মানে টান দিয়ে তার থেকে বের করব, তাহলে শক্তিটা কি বাইরে থেকে দিতে হচ্ছে না? শক্তিটা তো বাইরে থেকে দিচ্ছি। যেহেতু আমরা বাইরে থেকে দিচ্ছি শক্তি, বাইরে থেকে যে কোনো শক্তি দেওয়া মানে কি? এই যে দেখো, এখানে শক্তি দিচ্ছি আমি, কোনো একটা মৌলের ভিতরে শক্তি দিচ্ছি যাতে সে ইলেকট্রন ছাড়তে বাধ্য হয়। তাহলে শক্তি যেহেতু বাইরে থেকে আসতেছে, তার মানে এই বিক্রিয়াতে কি হয়, শক্তি খাচ্ছে, নিজে শক্তি খায় তারপর বিক্রিয়াটা হয়। তাহলে যে নিজে খায় তারপর শক্তি বিক্রিয়া করে, সেটা কি তাপ হারি না? তাপ হারি মানে কি? তাপ শোষণকারী। তাপ হারি মানে কি? তাপ শোষণকারী। ও যদি তাপ শোষণ না করতো ও ইলেকট্রন কেমনে ত্যাগ করতো, ঠিক না? সো ইলেকট্রন সে কি করতেছে, সে হচ্ছে কি করতেছে, সুন্দর মতো এই তাপ বা শক্তি আর কি, এই তাপ বা শক্তিকে সে শোষণ করতেছে, তারপর সে ইলেকট্রনটা ছাড়তেছে। ওকে, সো এটা আসলে কি বলতে পারি আমরা? তাপহারী বিক্রিয়া। এবার আশা করি যারা দুই একজন কনফিউজ ছিল, আশা করি তোমরা বুঝতে পারছো এখন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বোঝার জন্য ধন্যবাদ। আচ্ছা, এবার কয়েকটা ব্যতিক্রম আছে আর কি,
এই একটা ব্যতিক্রম দেখাইলে বাকি সবগুলো তোমরা এক্ষুনি পারবা আমার সাথে। তো চলো ব্যতিক্রমগুলো একটু দেখি। নিয়ম অনুযায়ী, হ্যাঁ, নিয়ম অনুযায়ী বেরিয়ামের চেয়ে হওয়া উচিত, বোরনের আয়নীকরণ শক্তি বেশি হওয়া উচিত নিয়ম অনুযায়ী। হ্যাঁ, নিয়ম অনুযায়ী বেশি হওয়া উচিত। কিন্তু খেয়াল করে দেখো ওদের স্ট্রাকচারটা একটু দেখো তো ভাইয়া, একটু দেখো তো, এই পিটাকে কিন্তু ইজিলি সরানো যায়, এই পিটাকে কিন্তু চাইলে ইজিলি সরানো যায়, কিন্তু এইটা কিন্তু একটা স্থিতিশীল কাঠামো, তাই না? স্থিতিশীল কাঠামো। তাহলে তোমরা একটু বলো তো ভাইয়ারে, যে কোনটা থেকে ইলেকট্রন সরাইতে বেশি হিট লাগবে? বলো তো কোনটাকে সরাইতে বেশি হিট লাগবে? অবশ্যই বেরিলিয়ামকে সরাইতে বেশি হিট লাগবে। সো এটা হওয়ার কথা ছিল, মানে আমাদের পর্যাপিত ধর্ম অনুযায়ী, কিন্তু স্থিতিশীলতার কারণে, স্থিতিশীলতার জন্য কি হয়, উল্টাটা হয়, বেরিলিয়ামের বেশি শক্তি লাগে বোরনের চেয়ে। হ্যাঁ, কিন্তু স্থিতিশীলতার জন্য এটা হয়। আচ্ছা, 1:2:2 স্টেবল কিভাবে হইলো ভাইয়া? যে কোনো অরবিটাল পরিপূর্ণ থাকলে আমরা সেটাকে কি বলতাম? স্থিতিশীল বলতাম না? এই জন্য জাবির, যে কোনো অরবিটাল পরিপূর্ণ থাকলে আমরা সেটাকে কি বলতাম? স্থিতিশীল বলতাম। হ্যাঁ, এই কারণে। আচ্ছা, তারপর দেখো এই যে নাইট্রোজেন অক্সিজেন হওয়ার কথা কি ছিল? আচ্ছা, হওয়ার কথা ছিল হচ্ছে নাইট্রোজেন গ্রেটার দেন, সরি, অক্সিজেন গ্রেটার দেন নাইট্রোজেন, এটা হওয়ার কথা ছিল। হ্যাঁ, কিন্তু কোনটা হয় চলো এটা দেখি। খেয়াল করে দেখো তো, পি, ওই যে অর্ধপূর্ণ অরবিটাল পড়ছি না আমরা, অর্ধপূর্ণ, মনে আছে? অর্ধপূর্ণ পড়ছি। তাহলে দেখো অর্ধপূর্ণ কাঠটা, অর্ধপূর্ণ এটা, যেগুলো অর্ধপূর্ণ তারা কি হয়, বেশি স্থিতিশীল হয় না, এজন্য নাইট্রোজেন থেকে ইলেকট্রন সরাইতে শক্তি বেশি লাগে। এ হলো আরেকটা ব্যতিক্রম। এটা কিসের জন্য হয়েছে? অর্ধপূর্ণর জন্য হয়েছে। ঠিক আছে। আচ্ছা, তো এখন সেম কাহিনী, সেম কাহিনী দেখো কার জন্য হয়েছে? ম্যাগনেসিয়াম আবার অ্যালুমিনিয়ামের জন্য। বলো তো এখানে কাহিনীটা কি হয়েছে ভাইয়াকে একটু বলবা? কারটা বেশি হওয়ার কথা ছিল, কিন্তু কে হবে বলো তো? নিয়ম অনুযায়ী হওয়ার কথা ছিল হচ্ছে অ্যালুমিনিয়াম গ্রেটার দেন ম্যাগনেসিয়াম, কিন্তু ম্যাগনেসিয়ামের কাঠামো হচ্ছে স্থির কাঠামো, তো এজন্য ম্যাগনেসিয়ামকে আমার বেশি লাগবে। এটা রাইট, এটা রং। ওকে, এই অ্যালুমিনিয়ামের বেশি হওয়ার কথা ছিল, কিন্তু ম্যাগনেসিয়ামের স্থিতিশীলতা বেশি। হ্যাঁ, ঠিক তেমনি এস পূর্ণ আর কি, অ্যালুমিনিয়ামের দেখো পিতে একটা এক্সট্রা আছে, এটাকে ইজিলি সরানো যাবে। আচ্ছা, এটাতে আরো ভালো মতো বুঝবা, বলো তো এটা হওয়া উচিত ছিল সালফার গ্রেটার দেন ফসফরাস, কিন্তু ফসফরাসে কি আছে, অর্ধপূর্ণ ইলেকট্রন আছে, তাই না? অর্ধপূর্ণ অরবিটাল। সো এজন্য ফসফরাস গ্রেটার দেন সালফার হবে, তাই তো? তাহলে এখানে অর্ধপূর্ণর কাহিনী, আর এখানে স্থিতিশীল কাঠামোর কাহিনী, সিম্পল। সো আমরা কি জিনিসগুলো সবাই বুঝতে পারছি, যে স্থিতিশীলতা যার বেশি তার আয়নীকরণ শক্তি বেশি, তাই না? আচ্ছা, হ্যাঁ, আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। এই সিম্পল। এটার দুই একটাই ব্যতিক্রম আছে, বেশি একটা ব্যতিক্রম না। হ্যাঁ, দুই একটা ব্যতিক্রম, আর কোনো ব্যতিক্রম নাই। আচ্ছা, ওকে। তো আচ্ছা, মাহারেজ মনে হয় সম্ভবত বুঝো নাই। আচ্ছা মাহারেজ, আমি তোমাকে বলি জিনিসটা বুঝাই, তাহলে তুমি বুঝবা, সমস্যা নেই। আমি তোমাকে হচ্ছে ইয়ে দিয়ে বুঝাই, এই নাইট্রোজেনেরটা দিয়ে বুঝাই। দাঁড়াও, হ্যাঁ, নাইট্রোজেনেরটা দিয়ে বুঝাই। নাইট্রোজেন তো 7, দেখো 1s2, 2s2, 2p3। অক্সিজেন হচ্ছে কত? 1s2, 2s2, 2p4। এখন পি অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 6টা। তাহলে পিতে 6টা থাকুক অথবা 3টা থাকুক, মানে অর্ধেক, তাহলে এটাকে আমরা কি বলি? স্থিতিশীল বলি। তো এখানে স্থিতিশীলটা কে? নাইট্রোজেন। আর যে কোনো স্থিতিশীলকে ভাঙতে হলে শক্তি এমনি বেশি লাগে, তাহলে এজন্য এটার অ্যান্সার হবে নাইট্রোজেন গ্রেটার দেন অক্সিজেন। কিন্তু আমাদের সংজ্ঞা অনুযায়ী হওয়ার কথা ছিল উল্টাটা, তাই এটাকে বলা হয় ব্যতিক্রম। এখানেই সবগুলা ব্যতিক্রম দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, এখন আশা করি ভাইয়া বুঝতে পারছো, বুঝো নাই? হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এইটুকু আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আমাদের কথাটা। আর মনে হয় সম্ভবত কারো কোনো কনফিউশন নাই, তাই না? আচ্ছা, বেরিলিয়াম আর হচ্ছে বোরনেরটা আরেকবার, ওকে ভাইয়া। তো দেখো বেরিলিয়ামেরটা খেয়াল করো, এখানে একটা 1s2 2s2 দুইটাই পরিপূর্ণ, কিন্তু একটু বোরনে খেয়াল করো 1s2 2s2 পরিপূর্ণ আছে, বাট এখানে একটা পি টেক্সট আছে। তো এই জিনিসটাকে যদি আমি সরাই দিই, পি এর ইলেকট্রনটাকে যদি যদি সরাই দিই, তখন আমাদের ওই সময় কি হইতো বলতো? ও ইজিলি স্থিতিশীল কাঠামো গঠন করবে। এজন্য হচ্ছে কার স্থিতিশীলতা একটু কম, বোরনের স্থিতিশীলতা কম। আর কার বেশি? অবশ্যই বেরিলিয়ামের বেশি। আশা করি এটা আমরা বুঝতে পারছি। হ্যাঁ,
আচ্ছা, একটু যদি চ্যাট বক্সে লিখে দাও তাহলে আমি আশা করি বুঝতে পারবো। হ্যাঁ, এই চারটাই ব্যতিক্রম। হ্যাঁ, এই চারটাই ব্যতিক্রম হয়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এই চারটাই হচ্ছে আমাদের ব্যতিক্রম। আচ্ছা ওকে, সো এইটুক পর্যন্ত। এরপর হচ্ছে আমাদের এই টপিক, এটা শুরু করার আগে আমরা হচ্ছে একটা 5 মিনিটস ব্রেকে যাব। 5 মিনিটস ব্রেকে যাব। ওকে, এটা শুরু করার আগে 5 মিনিটস ব্রেকে যাব। আচ্ছা, লাস্টের দুইটা কি হয়েছে নাওয়ারা একটু দেখো, এই যে দেখো, এই যে পি অরবিটাল অর্ধপূর্ণ, আর এখানে অর্ধপূর্ণ না, একটু বেশি আছে, সো এটাকে ইজিলি সরাই অর্ধপূর্ণ করা যাবে। এই জন্য ফসফরাসের পাওয়ার বেশি, সালফারের পাওয়ার কম। হ্যাঁ, আচ্ছা ওকে, সো এখন হচ্ছে 5 মিনিটস ব্রেক। নাও তোমরা একটু ব্রেকটা এনজয় করো। হ্যাঁ, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন লাগতেছে কয়টা? 6টা। অ্যালুমিনিয়াম লাগতেছে 5টা। সালফারে লাগতেছে কয়টা? 2টা। আর ক্লোরিনে লাগতেছে 1টা। হুম, আচ্ছা, তাহলে এইবার ভাইয়াকে একটা জিনিস ঠান্ডা মাথায় অ্যান্সার দাও তো, যে হচ্ছে এই যে এই একটা ইলেকট্রন কার মধ্যে গেলে নিষ্ক্রিয়, মানে নিষ্ক্রিয় হবে, মানে স্থিতিশীলতা বাড়বে, একটু বলো তো সবাই। ক্লোরিনের। তাহলে এই একটা ইলেকট্রন টান দিবে কে? ক্লোরিন। তাহলে ক্লোরিনের আসক্তি সবচেয়ে বেশি। আর টান দিতে কে চাবে না বলো তো? কে একদমই টান দিতে চাবে না বলো তো? সোডিয়াম। সোডিয়াম একদমই টান দিতে যাবে না, নো নো নো, টান দিতে যাবে না। সো আমরা বুঝতেই পারতেছি আসক্তি কি হইতেছে, তাহলে বৃদ্ধি পায়। আসক্তি তাহলে বাম থেকে ডানে বৃদ্ধি পাইতেছে। ওকে, বাম থেকে ডানে বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা ওকে, আচ্ছা, তাহলে এইটুকু হচ্ছে ঘটনা। তাহলে বাম থেকে ডানে ওরা কি হয়? বৃদ্ধি পায়। হ্যাঁ, আসক্তি বাড়তেছে, ক্লোরিনের আসক্তি সবচেয়ে বেশি। এরকম গেল আমাদের। আচ্ছা, তাহলে উপর থেকে নিচে গেলে কি হবে? আসক্তি বোঝাই যাইতেছে, বলো উপর থেকে নিচে গেলে কি হবে? কমবে। হ্যাঁ, আসক্তি কমবে, কারণ অত একটা পাত্তা পায় না, এই জন্য দরকার নেই, আসক্তি কমবে, এটা আমরা জানি। এখন একটা সিম্পল থিওরি বলি, এখানে একটা ভেজাল আছে, একটা পার্থক্য আছে, এটা আমরা দেখবো, এখনই দেখবো, একটু দাঁড়াও দেখতেছি। এই যে এইটা একটাই ব্যতিক্রম আছে হ্যালোজেন গ্রুপের মধ্যে, এইটা। তো টেকনিক্যালি কার বেশি হওয়ার কথা ছিল বলো তো ইলেকট্রন আসক্তি? ফ্লোরিনের নাকি ক্লোরিনের? তোমরা একটু চ্যাট বক্সে লেখো তো। আসক্তি বেশি হওয়ার কথা ছিল কে? উপর থেকে নিচে কমে, তাই না? সূত্র কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটিন, এরকম। সো এটা আস্তে আস্তে কি হওয়া উচিত? কমার কথা। তার মানে এফ গ্রেটার দেন সিএল হওয়া উচিত, হওয়া উচিত। কিন্তু হয় হচ্ছে উল্টাটা। হ্যাঁ, কিন্তু হয় উল্টাটা, কিন্তু হয় হচ্ছে ক্লোরিন গ্রেটার দেন ফ্লোরিন। কেন হয় সেটার ব্যাখ্যাটা ভাইয়া দিচ্ছি। হ্যাঁ, কেন হয় সেটার ব্যাখ্যাটা দিচ্ছি। দেখো, ফ্লোরিন একটা, দুইটা, মানে ফ্লোরিনের কক্ষপথ কয়টা? কেবল দুইটা, কেবল দুইটা। আচ্ছা, আরেকটা হচ্ছে ক্লোরিন, একটা, এক, দুই, তিন। এখন চিন্তা করো, এখানে 1 2 3 4 5 6 7, 1 2, এখানে দেখো 1 2 3 4 5 6 7, আবার 1 2 3 4 5 6 7 8, 1 2। এবার ভাইয়ারে বলো, একটা ইলেকট্রন আমি যদি এখানে আনি, এইখানে আনি, তাহলে এইটার আকার যেহেতু ছোট, তাহলে চার্জ ঘনত্ব বেশি হয়ে যাবে না? মানে এটার তো চার্জ ঘনত্ব এমনিতেই বেশি, তাই না? চার্জ ঘনত্ব বেশি, অল্প জায়গায় অনেকগুলো ইলেকট্রন আছে। আর এখানে দেখো এলাকা বড়, তার মানে এখানে চার্জ ঘনত্ব কম, এখানে হচ্ছে চার্জ ঘনত্ব কম। এখন এটা তো বুঝছো, মানে অল্প জায়গায় অনেকগুলো ইলেকট্রন, এই জন্য এটাকে বলছি চার্জ ঘনত্ব বেশি। আর এখানে হচ্ছে অনেক বড় জায়গায় অনেকগুলো ইলেকট্রন, এই জন্য হচ্ছে চার্জ ঘনত্ব কম। সো এইবার একটু খেয়াল করে দেখো, শুধুমাত্র এটার ক্ষেত্রে ব্যতিক্রমটা কাজ করে আর কি। হ্যাঁ, দেখো একটু খেয়াল করে মজার কথা, যে একটা ইলেকট্রন যদি এখানে আসে, তাহলে বেশি চার্জ ঘনত্ব মানে কি? ইলেকট্রন ঘনত্ব বেশি, সো বিকর্ষণ বেশি হবে, সো বিকর্ষণ বেশি। আর এইখানে যদি যায়, এখানে হচ্ছে বিকর্ষণ কম পাবে, তাই না? এলাকা বড়, বিকর্ষণ কম পাবে। তো সুতরাং কোথায় যাবে বলো? অবশ্যই কোথায় যাবে? যেখানে বিকর্ষণ কম পায় সেখানে যাবে। এজন্যই, এজন্যই কি ক্লোরিন গ্রেটার দেন ফ্লোরিন, এজন্যই হচ্ছে ক্লোরিন গ্রেটার দেন ফ্লোরিন। এই,
আচ্ছা, সাদিয়া বলতেছে যে ব্রোমিন গ্রেটার দেন ক্লোরিন কেন হবে না? হ্যাঁ, আচ্ছা, ব্রোমিন গ্রেটার দেন ক্লোরিন কেন হবে না? দেখো ক্লোরিনে তো আরামসে যাইতেই পারতেছে, তাহলে ব্রোমিনও যাইতে পারবে, আয়োডিনও যাইতে পারবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ব্রোমিনও যাইতে পারবে, আয়োডিনও যাইতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু ক্লোরিনের যেমন ঘনত্ব কম, ব্রোমিনেরও ওরকম কমই ঘনত্ব। সো ওদের ক্ষেত্রে আর পার্থক্যটা তেমন একটা দেখা যায় না। কিন্তু মেইন পার্থক্য দেখা যাচ্ছে ফ্লোরিন আর ক্লোরিনের ক্ষেত্রে, একজন অতিরিক্ত ঘন, আরেকজন মানে গা ছেড়ে দিছে। বুঝছো, ক্লোরিন ব্রোমিন আয়োডিন সব সেম, গা ছেড়ে দিছে। সো ফ্লোরিনে যাবে না, এটা হলো মেইন উদ্দেশ্য। ফ্লোরিনে না যাই ইলেকট্রন আগে কোথায় যাওয়ার চেষ্টা করবে? ক্লোরিনে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? আর বাকিগুলো নর্মাল, ঠিক আছে, বাকিগুলো নর্মাল। চলো জিনিসটাকে আমি আরেকবার বলি, ঠিক আছে? আচ্ছা, ওকে, হ্যাঁ, আরেকবার অবশ্যই বলবো। ইলেকট্রন আসক্তি বুঝাচ্ছি ভাইয়া, ইলেকট্রন আসক্তি, ওই যে উপরে টপিক লেখা আছে দেখো। আচ্ছা, না না, সবগুলো গ্রুপে না, এটা শুধু এই একটাই ব্যতিক্রম ভাইয়া। হ্যাঁ, এই একটাই ব্যতিক্রম। আমি আবারও বুঝাই, দেখো, এটা একটা ছোট্ট পরমাণু, এটা একটা ছোট্ট পরমাণু ফ্লোরিন। ছোট্ট পরমাণু হতে কিন্তু এটার দেখো ইলেকট্রন কিন্তু অনেক বেশি, তাই না? ইলেকট্রন কিন্তু অনেক বেশি। ইলেকট্রন অনেক বেশি হওয়ার কারণে কি হয়েছে, চার্জ ঘনত্ব বেশি, মানে বেশি ইলেকট্রন মানে ঘন বেশি, তার মানে ইলেকট্রন ঘন বেশি মানে কি, আরেকটা ইলেকট্রন আসতে গেলে তাদেরকে কি করবে, বিকর্ষণ করবে অনেক। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে দেখো আকার বড়, আকার বড়, এজন্য ঘনত্ব কম, তাই আরেকটা ইলেকট্রন আসলে আরামসে ঢুকতে পারবে। হ্যাঁ, আরামসে ঢুকতে পারবে। এজন্য কারটা বেশি, ক্লোরিনেরটা বেশি, ফ্লোরিনেরটা কম। তাহলে ভাইয়ার বলো তো, ব্রোমিনেরটা বেশি নাকি ফ্লোরিনেরটা বেশি? সবাই কুইকলি বলো তো। ব্রোমিনেরটা বেশি, এক্স্যাক্টলি এরকম আর কি। ওকে, ব্রোমিনেরটা বেশি, এই একটাই পার্থক্য আছে, আর কোনো পার্থক্য নাই। সবার জন্য নর্মাল সিস্টেম, সবার জন্য নর্মাল সিস্টেম। ওকে, আর সবার জন্য নর্মাল সিস্টেম, উপর থেকে নিচে গেলে কমবে, এই সবার জন্য নর্মাল সিস্টেম, এই। আচ্ছা, ওকে, সো এইটুক গেল আমাদের ঘটনা। আচ্ছা, বিকর্ষণ বেশি কি হবে? আচ্ছা, তোমরা একটু চ্যাট বক্সে মানে লেখার দিকে মনোযোগ না দিয়ে একটু কষ্ট করে ভাইয়ার লেকচারে মনোযোগ দেই। দেখো, আবার বলি, সমস্যা নাই। দেখো, এখানে আমাদের মেইন ফোকাস ফ্লোরিন ক্লোরিন, সো অন্য কোনো মৌল নিয়ে আর কিছু না বলি। অন্য সবার জন্য সব সেম, নর্মাল নিয়মই হবে। শুধু একজনেরই সমস্যা আছে, হ্যাঁ, সেটা হচ্ছে ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে। সো দেখো, ফ্লোরিন আকারটা ছোট, ফ্লোরিনের আকারটা ছোট, সো এজন্য কি ফ্লোরিনের চার্জ ঘনত্ব বেশি, ফ্লোরিনের চার্জ ঘনত্ব বেশি। তো এতে করে কাহিনীটা কি হয় দেখো, এজন্য এখানে আরেকটা এক্সট্রা যখন ইলেকট্রন আসবে, আরেকটা যখন এক্সট্রা ইলেকট্রন আসবে, তখন কি হবে, বিকর্ষণ হবে বেশি, বিকর্ষণ হবে অনেক বেশি। কিন্তু ক্লোরিনের আকারটা মানে একটু বড়, তো ওদের ঘনত্বটা একটু কম, ওদের ঘনত্বটা একটু কম। এজন্য আরেকটা ইলেকট্রন যখন আসবে তখন বিকর্ষণ কম করবে। দেখো এলাকা বড়, দেখো কত বড় বড় ফাঁকা ফাঁকা জায়গা আছে, এলাকা বড়, এজন্য ইলেকট্রন আরামসে ঢুকতে পারবে। সো এজন্য ইলেকট্রন আসক্তি কার বেশি হবে? অবশ্যই ক্লোরিনের বেশি হবে। আশা করি রিপিটটা তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, আচ্ছা, এরপর বলতেছে ওলা যে হচ্ছে এই যে লিখে, এই যে লিখে দিছি ভাইয়া, এই যে, তাহলে মেইন অ্যান্সার কি? মেইন অ্যান্সার হচ্ছে ক্লোরিনের আসক্তি ফ্লোরিনের চেয়ে বেশি, ক্লোরিনের আসক্তি ফ্লোরিনের চেয়ে বেশি, ঠিক আছে? এই ক্লোরিনের আসক্তি ফ্লোরিনের চেয়ে বেশি। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো, থ্যাংক ইউ। আর বাকি সবার জন্য সেম, বাকি সবার জন্য আর কোনো ডিফারেন্স নাই, বাকি সবার ইলেকট্রন ঘনত্ব সেমই, সো ওইখানে নর্মাল নিয়মেই যাবে। হ্যাঁ, রাকিব কোন কোশ্চেন করছো আমি দেখিনি ভাই, অনেকগুলো মেসেজ আসতেছে, তো যদি আরেকবার দিতে আর কি। হ্যাঁ, এই শেষ। না না, ক্লোরিনের ঘনত্ব কেন বেশি হবে? আচ্ছা, তোমাদের আমি একটা জিনিস বলি, মনে করো কক্ষপথ বেশি না, কক্ষপথ দেখলেও তো বোঝা যায়, দেখো কক্ষপথ বেশি তার মানে এলাকা বড়, তার মানে হচ্ছে আরামসে ঢুকতে পারবে, ঠিক আছে? এই, আচ্ছা, রাকিব বলছে হচ্ছে ব্রোমিনের আকার তো ক্লোরিনের থেকে বেশি, তাই সহজে। ওই যে ভাইয়া একটা কথা ফার্স্টে ক্লিয়ার করে দিছি, যে ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে ঘনত্ব ডিফারেন্স অনেক বেশি, কিন্তু ক্লোরিন আর ব্রোমিনের মধ্যে ঘনত্ব ডিফারেন্স অনেক কম। সো এই জন্য কি হয়, আরামসেই ক্লোরিনেই আগে ঢুকবে, ব্রোমিনে, ওগুলা নর্মাল ভাবেই ঢুকবে, ঠিক আছে? এই হলো ঘটনা। আচ্ছা, ওকে, সো গেল। আচ্ছা, সো এটা আমরা বুঝছি আশা করি। ইলেকট্রন আসক্তিতে শক্তি কেমনে নির্গত হয়? ইলেকট্রন আসক্তিতে শক্তি কেমনে নির্গত হয়? আচ্ছা, দুইটা জিনিস যখন একত্রে মিশে যায় তখন তাদের একটা বন্ধন সৃষ্টি হয়, ওই বন্ধনটা শক্তি আকারে বের হয়ে যায়, এজন্য শক্তি নির্গত হয়, এটা তাপ উৎপাদী। হ্যাঁ, জাকিয়া,
ওকে, সো থ্যাংক ইউ ভাইয়া বোঝার জন্য। এবার আসি তড়িৎ ঋণাত্মকতা। এইবার এটা হচ্ছে আর একটু ইম্পর্টেন্ট একটা টপিক, মজার একটা টপিক। হোয়াট ইজ তড়িৎ ঋণাত্মকতা? আচ্ছা, তো এইটা বুঝতে হলে আমাদের এই যে আসক্তির কনসেপ্টটা লাগবে। এটা বুঝতে হলে আমাদের আসক্তির কনসেপ্টটা লাগবে। সাপোজ আমার কাছে মনে করা আছে এইচ, আর এখানে মনে করা আছে সিএল। ওরা একটা সমযোজী বন্ধন করছে, হ্যাঁ, ওরা একটা সমযোজী বন্ধন করছে। তার মানে মনে করো হাইড্রোজেনের ইলেকট্রন হচ্ছে ডট, ক্লোরিনের ইলেকট্রন মনে করো ক্রস। এবার তোমরা আমাকে বলো তো, হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে ইলেকট্রন আসক্তি কার বেশি? বলো তো, ইলেকট্রন আসক্তি কার বেশি? ক্লোরিনের বেশি, তাই না? তখন কি হবে, এই দুইটা ইলেকট্রনই একটু ক্লোরিনের দিকে ঝুঁকে থাকবে, একটু ক্লোরিনের দিকে ঝুঁকে থাকবে। সো জিনিসটার আকার এই যে এরকম হওয়ার কথা ছিল, মানে এরকম সুষম হওয়ার কথা ছিল, কিন্তু জিনিসটা কেমন হয়ে যায় যে ক্লোরিনের দিকে ঝুঁকে থাকে ইলেকট্রন আসক্তির জন্য। এরকম মানে তাদের আকারটা, আকৃতিটা একটু চেঞ্জ আসে। হ্যাঁ, মানে ইলেকট্রনটা হচ্ছে এই যে এইখানটায় হচ্ছে সরু হয়ে এইখানটায় হচ্ছে আকৃতিটা মানে আকর্ষণটা বেশি চলে যায়। সো জিনিসটাকে একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, আমি যদি জিনিসটাকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করি তাহলে কি দেখবো? দেখো তো ভাইয়া, এটা তো ক্লোরিনের নিজস্ব ইলেকট্রন, ক্লোরিন আরেকটা ইলেকট্রন তার দিকে পাইছে, তাহলে ক্লোরিনের মধ্যে ঋণাত্মকতা একটু বাড়ছে না? তাহলে ক্লোরিনটাকে আমরা কি বলতে পারি? আংশিক ঋণাত্মক। আর হাইড্রোজেনটাকে কি বলতে পারি আমরা? আংশিক ধনাত্মক। এই ডেল্টা চিহ্ন দিয়ে আংশিক বোঝায়। তো আমরা কি এরকম আংশিক ধনাত্মক আর আংশিক ইয়ে বলতে পারি না, কি বলে, ঋণাত্মক জিনিস বলতে পারি না? বলো তো সবাই। আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক মানে কিছু সময়ের জন্য আর কি। হ্যাঁ, সো এই যে দেখো দুইটা বিপরীত তৈরি হয়েছে মেরু, তাই না? দুইটা বিপরীত মেরু, এটাকে বলা হয় ডাইপোল। দুইটা বিপরীত মেরু, এটাকে বলা হয় ডাইপোল। আর এই ঘটনাকে বলা হয় হচ্ছে পোলারিটি। এই ঘটনাকে বলা হয় হচ্ছে পোলারিটি। হ্যাঁ, তো চলো আরেকবার জিনিসটাকে একটু বুঝি যে এই জিনিসগুলো আসলে কি সিগনিফিকেন্স ভূমিকা পালন করে। আচ্ছা, জিনিসটা হচ্ছে দেখো, মনে করো আমার কাছে ইলেকট্রোনেগেটিভিটি শুধু সমযোজী যৌগের জন্য, হ্যাঁ 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 ভাইয়া, শুধু সমযোজী যৌগের জন্যই প্রযোজ্য। আচ্ছা, সাপোজ আমার কাছে মনে করো আছে হাইড্রোজেন আর হচ্ছে ফ্লোরিন। তো ইলেকট্রনটা অবশ্যই কার দিকে ঝুঁকে থাকবে? ফ্লোরিনের দিকে ঝুঁকে থাকবে। গেল, ফ্লোরিনের দিকে ঝুঁকে থাকার জন্য ফ্লোরিনটা কি হবে? আংশিক ঋণাত্মক, আর হাইড্রোজেন হবে আংশিক ধনাত্মক। ওকে, সো তাদের মধ্যে একটা কি তৈরি হলো দেখো, পোল তৈরি হলো। এই পোলটাকে বলা হয় হচ্ছে ডাইপোল, আর এই ঘটনাকে বলা হয় হচ্ছে পোলারিটি। পোলারিটি। আর এই পুরো ঘটনাটা কিসের জন্য হয়েছে? ইলেকট্রন আসক্তির জন্য হয়েছে। এই পুরো ঘটনাটা কিসের জন্য হয়েছে ভাইয়া? অবশ্যই ইলেকট্রন মানে আসক্তির জন্য হয়েছে। আচ্ছা, আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারতেছি। হ্যাঁ, ইলেকট্রন আসক্তির জন্য হয়েছে। আচ্ছা, তো চলো আমরা হচ্ছে এদের কয়েকটা জিনিস আছে। হ্যাঁ, লিনাস পলিং এটা বের করছিল। আচ্ছা, পোলারিটির সাথে তড়িৎ ঋণাত্মকতার রিলেশন কি? মানে তড়িৎ ঋণাত্মকতা মানে হচ্ছে যার আকর্ষণ বেশি সে তার দিকে টেনে নেয়, এই টেনে নেওয়ার ঘটনাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। আর তড়িৎ ঋণাত্মকতার ধর্মের জন্যই ওদের মধ্যে কি হয়, এক পাশ হালকা প্লাস আর এক পাশ হালকা মাইনাস হয়ে যায়। এই ঘটনাকে বলা হয় পোলারিটি। হ্যাঁ ইমরান, আর পোলারিটির ফলে কি হয়, একটা প্লাস একটা মাইনাস দুইটা অংশ তৈরি হয়, এটাকে বলা হয় ডাইপোল। হ্যাঁ, এই আর কি। এটা বন্ধনের পরমাণুর উপর ডিপেন্ড করে, এক্স্যাক্টলি এটা বন্ধনের পরমাণুর উপর ডিপেন্ড করে। আচ্ছা ওকে, সো চলো এদের কয়েকটা ভ্যালু আছে, এই ভ্যালুটা কি কাজে লাগে আমি তোমাদের বলি। দেখো ভ্যালুটা কি কাজে লাগে বলি, এই দেখো এখানে অনেকগুলো জিনিসের ভ্যালু দেওয়া আছে। 1932 সালে এটা ভ্যালুগুলো দিছিলেন হচ্ছে লিনাস পলিং। লিনাস পলিং এই তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু এবং কনসেপ্টটা সবাইকে বলছিলেন যে এখানে সবচেয়ে বেশি এই তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে ফ্লোরিনের 4.0, যেহেতু চার্জ ঘনত্ব অনেক বেশি এই কারণে। সো এখন কি হয় দেখো, বাম থেকে ডানে গেলে কি হচ্ছে দেখতে পাচ্ছ? বাম থেকে ডানে গেলে বাড়তেছে না? যেহেতু আসক্তি বাড়ে এজন্য বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতাও বাড়বে, তড়িৎ ঋণাত্মকতাও বাড়বে। আর মানে ফ্রান্সিয়ামে সবচেয়ে কম। হ্যাঁ এক্স্যাক্টলি, তড়িৎ ঋণাত্মকতা বাড়বে। আর উপর থেকে নিচে গেলে কি হবে বলো তো? উপর থেকে নিচে গেলে হচ্ছে কমবে। আচ্ছা, এটার কোনগুলো তোমাদের মনে রাখতে হবে সেটাও ভাইয়া বলে দিচ্ছি। কার্বনেরটা লাগবে, আমি আমি সবগুলো গোল দিয়ে দিই।
নাইট্রোজেন একটা লাগবে, অক্সিজেন লাগবে, ফ্লোরিন লাগবে, সালফার লাগবে, ফসফরাস লাগবে, ক্লোরিন লাগবে, ব্রোমিন লাগবে। হাইড্রোজেনটা দেয় নেই, হাইড্রোজেনটাও লাগবে, হাইড্রোজেনটা আমি লিখে দিই 2.1, হাইড্রোজেনটাও লাগবে। এই তো, এগুলো মোটামুটি করলেই আমাদের হবে। এই কয়েকটার ভ্যালু আমাদের মনে রাখতে হবে ম্যাথ করার জন্য। আচ্ছা, এই কয়েকটার ভ্যালু